ডাকলে ঘুম হয় নাকি? বাবারে বাবারে। নমস্কার বন্ধুরা, আমি জিৎ নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। নাক ডাকা। হ্যাঁ, এই নাক ডাকা এখন প্রায় প্রত্যেক ঘরের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই নাক ডাকার জন্য কত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝামেলা পর্যন্ত হয়ে যায় তার কোনো পরিসংখ্যান নেই। তো আজকে আমরা এই নাক ডাকা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমাদের কাছে অনুরোধ যে ভিডিওটা স্কিপ না করে না পারলে পুরোটা দেখো। তাহলে প্রথমে আমরা দেখি যে নাক ডাকাটা আসলে কি। ইংরেজিতে একে স্নোরিং বলে। স্নোরিং ইজ দ্য হার্শ সাউন্ড দ্যাট কামস ফ্রম দ্য মাউথ অর নোজ when breathing is partially obstructed during sleeping। অর্থাৎ ঘুমানোর সময় শ্বাস প্রশ্বাস নেওয়া যদি পার্শিয়ালি কোনো রকমভাবে অবস্ট্রাক্টেড হয়, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়, তাহলে নাক বা মুখ থেকে যে সাউন্ডটা বেরোয় সেটাকেই বলে নাক ডাকা বা স্নোরিং। তো আমরা এখানে পার্শিয়ালি অবস্ট্রাক্টেড কথাটা ইউজ করলাম। তো এই পার্শিয়ালি অবস্ট্রাকশন অফ ব্রিদিংটা হয় কিভাবে, অর্থাৎ হাউ স্নোরিং অকার্স, এটা এবার আমরা দেখব। আমরা যে পথে শ্বাস নিই বা নিঃশ্বাস ছাড়ি, অর্থাৎ যে এয়ার পাথওয়েটা আছে তার চারিদিকে কি কি স্ট্রাকচার আছে সেটা তোমরা এই ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ। একটা দেখো খোলা মুখের ছবি, একটা হচ্ছে মুখ সমেত গোটা মুন্ডুটার যদি আমরা এলএস করি তাহলে যে পিকচারটা পাওয়া যাবে সেটা এখানে আছে। তো প্রথমে যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে জিভ, এবং জিভের ঠিক উল্টো দিকে যে রুফ টাইপের জায়গাটা থাকে সেটা দেখবে একটু শক্ত মতো, যেটাকে বলে হার্ড প্যালেট। হার্ড প্যালেটের পিছন দিকটা তোমরা নিজের জিভ থেকেও গেলেও দেখতে পাবে যে সেই জায়গাটা হচ্ছে নরম, এটাকে বলে সফট প্যালেট। এই সফট প্যালেট আবার পিছন দিকে ভি আকৃতির হয়ে ঝোলে, এটাকে বলে উভুলা। এবং সফট প্যালেটের দুদিকে দেখবে টনসিল থাকে, এবং উভুলার ঠিক পিছন দিকে ফ্যারিংসের জায়গাটাতে সেখানে লেগে থাকে কি অ্যাডেনয়েড টিস্যু। তো এই অ্যাডেনয়েড টিস্যু যদি তোমরা বুঝতে না পারছো তাহলে এই ছবিটা দেখো, এখানে আশা করি তোমাদের অ্যাডেনয়েড টিস্যু কোন জায়গায় থাকে সেটা ক্লিয়ার হবে। তো এই যে স্ট্রাকচারগুলো দেখালাম, এই যে সফট প্যালেট বা জিভ, এই যে স্ট্রাকচারগুলো এবং গলার চারিদিকে যে সমস্ত মাসেলগুলো থাকে, এইগুলো বলছে যখন ঘুমানোর সময় তখন কখনো কখনো তোমার এতটাই রিল্যাক্স হয়ে যায় যে তারা এয়ার পাথওয়েকে পার্শিয়ালি ব্লক করে, এবং যখনই পার্শিয়ালি ব্লক করে তখন ব্যক্তি আরও জোরে শ্বাস নেয়। ফলে ওই জোরে শ্বাস নেওয়ার সময় ওই এয়ার পাথওয়ের চারিদিকে যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো ভাইব্রেট করতে থাকে, এবং এই ভাইব্রেশনের শব্দই আমরা নাক ডাকা হিসাবে শুনতে পাই। এই অ্যানিমেশনটা দেখো, এখানে নর্মালি যখন শ্বাস নিচ্ছে শোয়ার সময় নর্মাল যখন আছে সবকিছু তখন তো ঠিকই আছে, কিন্তু মাসেল যখন হালকা রিল্যাক্স করছে সফট প্যালেট বা মাসেল গুলো, তখন ওই এয়ার পাথওয়েটা অবস্ট্রাক্টেড হচ্ছে, তখন ব্যক্তি আরো জোরে শ্বাস নেবে, এবং জোরে শ্বাস নেওয়ার ফলে দেখো ওই স্ট্রাকচার গুলো ভাইব্রেট করছে, এবং ঠিক তখনই নাক ডাকাটা শুনতে পাওয়া যায়। তো এবার দেখব এই পার্শিয়াল অবস্ট্রাকশনটা ঠিক কি কি কারণে হতে পারে। তো এই অবস্ট্রাকশনটা বিভিন্ন কারণে হতে পারে। প্রথম হচ্ছে যদি সফট প্যালেট তোমার ঠিক হয়ে যায়, অর্থাৎ সফট প্যালেটে যদি এক্সট্রা মেদ জন্মে যায় তাহলে তার ইলাস্টিসিটি লুজ হবে। এছাড়া যদি টাং যদি এক্সেসিভ লম্বা হয় তাহলেও হতে পারে। আর যদি টনসিল বড় হয়ে যায়, এছাড়া যদি অ্যাডেনয়েড টিস্যুও বড় হয় তাহলেও কিন্তু তোমার ব্লকেজ হতে পারে। এছাড়া যখন ঠান্ডা লাগে তখন নাক ব্লকেজ হতে পারে। তাছাড়া যদি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হয় বা নেজাল পাথওয়েতে যদি কোনো পলিপ ফর্মেশন থাকে তাহলেও কিন্তু এয়ার পাথওয়ে ব্লকেজ হতে পারে, মানে পার্শিয়ালি অবস্ট্রাকশন হতে পারে। এবার দেখব এই স্নোরিং অর্থাৎ নাক ডাকা কাদের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ হু ইজ মোর লাইকলি টু স্নোর। ওয়ার্ল্ডে প্রায় 2 বিলিয়ন পিপল নাক ডাকা সমস্যার সঙ্গে জর্জরিত। 45% অফ অ্যাডাল্ট ওকেশনালি এবং 25% অফ অ্যাডাল্ট রেগুলারলি নাক ডাকে। ভারতেও নাক ডাকার সমস্যার সঙ্গে জর্জরিত মানুষের সংখ্যা অসংখ্য। তো এই নাক ডাকা অ্যাকচুয়ালি কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে এজ একটা বড় ফ্যাক্টর। যত এজ বাড়তে থাকে তত মাসেল টোন ডিক্রিজ করে,
ফলে সহজেই মাসেল রিল্যাক্স করে যায় এবং তখন ওই পার্শিয়াল অবস্ট্রাকশনের জন্য স্নোরিং হয়। এছাড়া যারা এক্সেস মদ্যপান করেন অর্থাৎ অ্যালকোহল সেবন করেন তাদের ক্ষেত্রে কি হয়, মাসেল সহজেই তোমার রিল্যাক্স করে যায়, ফলে আবার একই জিনিস পার্শিয়াল অবস্ট্রাকশন। এছাড়া যাদের তোমার জিভ বেশি বড় থাকে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রেও ঠিক সেম সমস্যা, পার্শিয়াল অবস্ট্রাকশন। এছাড়া এটা দেখা গেছে জেন্ডার একটা বড় ইস্যু, মানে পুরুষদের তুলনায় মহিলাদের এই যে তোমার নাক ডাকার সমস্যাটা কিন্তু অনেকটা কম, যদিও প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে হরমোনাল চেঞ্জ এবং ওয়েট গেনের জন্য এই নাক ডাকাটা হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ওবেসিটি। যাদের এক্সেস ওয়েট থাকে তাদের ক্ষেত্রে নাক ডাকার সম্ভাবনাটা বেশি থাকে। কেন না, তাদের ক্ষেত্রে ওই যে স্ট্রাকচারগুলোর কথা বললাম ইয়ার পাথওয়ে সাইডে, সেখানে অতিরিক্ত মেদ জমে, ফলে তাদের ইলাস্টিসিটি চলে যায়, ফলে তখন কিন্তু তারা পার্শিয়ালি ব্লকেজ করে এবং তার জন্য স্নোরিং হয়। এছাড়া ফ্যামিলি হিস্ট্রিতে যদি নাক ডাকা থাকে তাহলেও কিন্তু নাক ডাকা আসতে পারে। আর যদি কোনো রকম ব্লকেজ হয় নেজাল পাথওয়েতে, যেমন একটু আগে যেগুলো বললাম ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বা তোমার নেজাল পলিপ ফর্মেশন যদি হয়, তাহলেও কিন্তু নাক ডাকার সমস্যা থাকে। এবার নাক ডাকা ঠিক কত প্রকারের হতে পারে সেটা জানবো, অর্থাৎ টাইপস অফ স্নোরিং। তো নাক ডাকা বলছে প্রধানত 4 প্রকারের হয়। প্রথম প্রকার হচ্ছে নোজ বেস স্নোরিং, দ্বিতীয় হচ্ছে টাং বেস স্নোরিং, তৃতীয় হচ্ছে মাউথ বেস স্নোরিং এবং চতুর্থ হচ্ছে থ্রোট বেস স্নোরিং। আমরা প্রত্যেকটা টাইপ একে একে জানব। প্রথমে কি দেখলাম, নোজ বেস স্নোরিং। নাম শুনেই তোমরা বুঝতে পারছো নেজাল পাথওয়েতে যদি কোনো রকম ব্লকেজ হয়, যেমন সেটা নেজাল পলিপ ফর্মেশনের জন্য হতে পারে বা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের জন্য হতে পারে, সেই কারণে যদি নেজাল পাথওয়ে ব্লকেজ হয় তাহলে এই প্রকার নাক ডাকা হয়। দ্বিতীয় কি ছিল, দ্বিতীয় হচ্ছে টাং বেস স্নোরিং। যাদের জিভ একটু লম্বা বা জিভের মাসেল সেটা সহজেই রিল্যাক্স হয়ে যায়, সেক্ষেত্রে তোমার এই প্রকার স্নোরিংটা হয়। যারা অ্যালকোহল সেবন করেন বা রাতে ঘুমানোর জন্য স্লিপিং পিল ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই প্রকার স্নোরিংটা বেশি দেখা যায়। থার্ড হচ্ছে মাউথ বেস স্নোরিং। অনেক ব্যক্তির অভ্যাস আছে যে রাতের বেলায় ঘুমানোর সময় নাক দিয়ে শ্বাস না নিয়ে মুখ দিয়ে শ্বাস নেয়, তাদের ক্ষেত্রে তোমার টনসিল বড় হয়ে যাওয়া বা এই সফট প্যালেটটা ঠিক হয়ে যাওয়ার জন্য এই প্রকার স্নোরিং বা নাক ডাকা হয়। লাস্ট টাইপ হচ্ছে থ্রোট বেস স্নোরিং, এবং এক্ষেত্রে সব থেকে উচ্চস্বরে সাউন্ডটা হয়, আর এটাই সব থেকে বেশি ডেঞ্জারাস। থ্রোটে তোমার ওই এয়ার পাথওয়ের চারিদিকে যে সমস্ত মাসেলগুলোর কথা বললাম সেগুলো এক্সেস রিল্যাক্স হয়ে যাওয়ার কারণেই এই প্রকার স্নোরিংটা হয়। অ্যাকচুয়ালি এটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমরা ভিডিওর শেষে জানবো। এবার আমরা জানবো নাক ডাকার ডায়াগনোসিস প্রসিডিওর সম্পর্কে, অর্থাৎ বুঝবো কি করে যে কোন প্রকার নাক ডাকা আমাদের হয়েছে। তো প্রথমে ছিল নোজ বেস স্নোরিং। এতে হুইসেলের মতো অর্থাৎ সিটি মারার মতো শব্দ হয় এবং মুখ শুকিয়ে যায়। দ্বিতীয় ছিল টাং বেস স্নোরিং। এতে চিৎ হয়ে শোয়ার সময় এই প্রকার নাক ডাকাটা হয়। আর এতে তোমার ইনকনসিস্টেন্ট হাই পিচ, অর্থাৎ মাঝে মাঝে খুব উচ্চস্বরে হয়, কন্টিনিউয়াস হয় না, মাঝে মাঝে উচ্চস্বরে শব্দটা হয়। থার্ড ছিল মাউথ বেসড স্নোরিং। এতে মুখ খোলা থাকলে তবেই এই প্রকার স্নোরিংটা হয় এবং অবশ্যই এটাও চিৎ হয়ে শোয়ার সময় হয়। লাস্ট ছিল থ্রোট বেস স্নোরিং। এটা তুমি যে কোনো পজিশনেই শো না কেন এই প্রকার স্নোরিংটা বা নাক ডাকাটা হয়, এবং এতে তোমার উচ্চস্বর তো হয়ই, তার সঙ্গে সঙ্গে রাতে ঘুমেরও ব্যাঘাত ঘটে, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, তোমার শ্বাস নিতে সমস্যা হয়, সকালে উঠেই মাথা ধরে, তাছাড়া সারা দিন ঘুম ঘুম ভাব থাকে, কাজে মন লাগে না। এ তো গেল যে আমরা বুঝবো কি করে যে আমাদের কোন প্রকার স্নোরিং অর্থাৎ কোন প্রকার নাক ডাকা হচ্ছে, কিন্তু ডাক্তারবাবুরা যেটা চেক করেন সেটা হচ্ছে এই প্রকার নাক ডাকার জন্য আমাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা যদি কোনো ক্ষতিও হয় সেটা ঠিক কত পরিমাণ ক্ষতি হচ্ছে, এবং তার জন্য তিনি যে টেস্টটা ইউজ করেন সেটা হচ্ছে স্লিপ স্টাডি বা
পলিসোমনোগ্রাফি। তো এতে করা কি হয়, এই টেস্ট অ্যাকচুয়ালি রাতের দিকে করা হয় এবং যেদিন করা হবে সেদিন ব্যক্তিকে অ্যালকোহল সেবন বা এবং স্লিপিং পিল এই সমস্ত খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এটা অ্যাকচুয়ালি যে রুমটাতে করা হয় সেটা একটা হোটেল রুমের মতো, সেখানে অ্যাটাচড বাথরুম থাকে। ব্যক্তিকে খাবার দাবার দেওয়ার পরে তার ঘুমানোর ঠিক আগে তার চোখের ঠিক পেছনে টেম্পল রিজিয়নে, আঙ্গুলে, বুকে, পায়ে অ্যাডহেসিভ পার্টিকেল দিয়ে সেখানে সেন্সার ফিট করা হয় এবং এই রুমটাতে লো ভিশন মানে লো লাইট ক্যামেরা থাকে, যার মাধ্যমে টেকনোলজিস্টরা ওই ব্যক্তির মুভমেন্ট এবং সেন্সারে লাগানো জিনিস দিয়ে তার বিভিন্ন ধরনের তোমার টেস্ট মানে তোমার মনিটর করে থাকেন, তার ব্যক্তিকে মনিটর করে থাকেন। এবারে এই ব্যক্তি ঘুমানোর পরে যে যে জিনিসগুলো টেকনোলজিস্টরা মনিটর করেন সেগুলো হলো তোমার ব্রেন ওয়েভ, আই মুভমেন্ট, অ্যাবডোমিনাল মুভমেন্ট, লিম্ব মুভমেন্ট, ব্লাড অক্সিজেন লেভেল, তোমার হার্ট রেট, ব্রিদিং প্যাটার্ন, তারপর তোমার স্নোরিং, এই সমস্ত জিনিসগুলো তারা কিন্তু মনিটর করেন। এবং এই চলাকালীন এই তোমার টেস্ট চলাকালীন মুখে মানে ব্যক্তিকে মুখে পাপ মেশিন লাগানো হয়। এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা তোমার মাস্ক টাইপের জিনিস। এই পাপ অ্যাকচুয়ালি দু রকমের হতে পারে, একটা হচ্ছে সি পাপ, একটা হচ্ছে বি পাপ। পাপের কথা অর্থ হলো পজিটিভ এয়ার ফ্লো প্রেশার, সিপাপ হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার ফ্লো প্রেশার, আর বিপাপ হচ্ছে বাই লেভেল কন্টিনিউয়াস মানে বাই লেভেল পজিটিভ এয়ার ফ্লো প্রেশার। তো এই টেস্টের পরে যে সমস্ত ডাটাগুলো টেকনোলজিস্টরা পেলেন সেইগুলোকে তারা এবারে অ্যানালাইসিস করেন। এবার আমরা দেখব ট্রিটমেন্ট প্রসিডিওরটা কি, অর্থাৎ চিকিৎসা পদ্ধতিটা কি এই নাক ডাকার। তো এই ট্রিটমেন্ট প্রসিডিওরকে মেনলি দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। নন সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা করব লাইফস্টাইল চেঞ্জ, যে অর্থাৎ যদি কেউ অ্যালকোহল সেবন করেন তাকে অ্যালকোহল সেবন থেকে বিরত থাকতে হবে, যদি কেউ স্মোকিং করেন তাহলে স্মোকিং থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্লিপিং পজিশন, অর্থাৎ যদি কেউ চিত হয়ে শুলে তার নাক ডাকা বেশি হচ্ছে তাহলে তাকে পাশ ফিরে শুতে হবে। এছাড়া ওবেসিটি যদি থাকে কারো, অর্থাৎ এক্সেস ওয়েট থাকে, তাহলে তাকে ওয়েট লস করতে হবে। নেক্সট আসছে নেজাল স্ট্রিপ। এটা একটা প্লাস্টিকের মতো জিনিস যেটা নাকের দুপাশে চেটানো থাকে এবং তার সঙ্গে সঙ্গে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে নাকের যে অ্যাপারচারটা, সেই অ্যাপারচারটাকে সবসময় খুলে রাখতে সাহায্য করে। ফলে কি হয়, নেজাল পাথওয়েটা সবসময় ওপেন থাকে, এয়ার ফ্লো ব্লক হয় না। তারপর আসছে তোমার মেডিকেশন, অর্থাৎ যদি কারোর নাক বন্ধ থাকে ঠান্ডার জন্য তাহলে তাকে কি করতে হবে, ন্যাজাল স্প্রে বা মেডিকেশন নিয়ে সেটা ঠিক করে নিতে হবে। এছাড়া আছে ওরাল অ্যাপ্লায়েন্স, এর মধ্যে পড়ছে সিপাপ, যেটা আমি একটু আগেই বললাম, কন্টিনিউয়াস তোমার পজিটিভ এয়ার ফ্লো প্রেশার। এটা একটা এখানে একটা মাস্কের মতো যন্ত্র থাকে, যার মাস্ক থাকে, মাস্কের সঙ্গে একটা যন্ত্র ফিট করা থাকে, ঠিক নেবুলাইজারের মতো জিনিস আর কি। তো এখানে ওই কন্টিনিউয়াস তোমার এয়ার ফ্লো দেওয়া হয় যাতে ওই এয়ার ফ্লোটা কোনো রকমভাবেই ব্লক না হয়। এছাড়াও আর একটা টাইপ আছে যেটা তোমার ওই ফলস দাঁত লাগানোর মতো জিনিস, মুখে ঠিক ফিটিং করে দেওয়া হয় দাঁতের মধ্যে। ফলে কি হয়, যে চোয়ালের যে মাসেলটা আছে সেটা লুজ হয়ে বা রিল্যাক্স হয়ে কখনো নিচের দিকে এয়ার ফ্লোকে ব্লক করতে পারে না। এবার আসছে সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিডিওর। প্রথম পয়েন্ট হচ্ছে লেজার অ্যাসিস্টেড উভুলা প্যালাটোপ্লাস্টি, যাকে LAUPO বলে শর্টে। এতে কি করা হয়, এতে তোমার ওই লেজারের সাহায্যে উভুলা এবং তোমার সফট প্যালেটের যে এক্সট্রা টিস্যু তাকে সেকশন করে বাদ দেওয়া হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অবলেশন। এতে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে তোমার উভুলা, সফট প্যালেট, টাঙ্গের যে এক্সট্রা টিস্যু থাকে তাকে শ্রিঙ্ক করানো হয়, অর্থাৎ ছোট করে দেওয়া হয়।
একে সোমনোপ্লাস্টিও বলা হয়। Is numbed with an anesthetic spray. Then, Novocaine anesthetic is applied to numb the tongue. A special probe then delivers radiofrequency energy to the back of the tongue. After the procedure, the deep tissues in the tongue contract and the back of the tongue shrinks and becomes less flaccid. This results in a more open posterior airway space. The RFA procedure is then repeated 1 month later, resulting in a continued reduction of the tongue base. নেক্সট আসছে সেপ্টোপ্লাস্টি, যেটা আমরা আগে ডেভিয়েটেড নেজাল সেপ্টামের ক্ষেত্রে পড়েছি। ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকলে তাকে ঠিক করার জন্য নাকের যে বোন এবং তার কার্টিলেজ সেটাকে রিশেপ করে এই জিনিসটা রিশেপ করে ঠিক করা হয়, এটাকে বলে সেপ্টোপ্লাস্টি। এছাড়াও রয়েছে টনসিলেক্টমি, যাতে সার্জারির মাধ্যমে টনসিল দুটোকে বাদ দেওয়া হয়। To locate the tonsils and uvula. Each tonsil is grasped, removed, and then taken out of the mouth. লাস্ট হচ্ছে অ্যাডেনয়েডেক্টমি, যাতে অ্যাডেনয়েড টিস্যু অর্থাৎ যারা কিন্তু আমাদের ওই এয়ারের মাধ্যমে আসা ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মারতে সাহায্য করে যে গ্ল্যান্ডটা, সেই গ্ল্যান্ডটার বড় হয়ে যাওয়ার কারণে অনেক সময় তো তোমার ওই এয়ার পাথওয়ে ব্লকেজ হয়, সেই গ্ল্যান্ডটাকে সার্জারির মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হয় যে পদ্ধতিতে, তাকে বলে অ্যাডেনয়েডেক্টমি। To visualize the adenoids. Then the adenoid is removed and taken out of the mouth. এ তো গেল ট্রিটমেন্ট প্রসিডিওর, কিন্তু বুঝবেন কি করে যে কখন ডাক্তার দেখাতে হবে, কখন বুঝবেন যে এই নাক ডাকাটা আমার ক্ষতিকারক, অর্থাৎ হোয়েন টু কনসাল্ট এ ডক্টর অ্যাবাউট স্নোরিং। তো এর উত্তরে বলছে যদি বাচ্চার নাক ডাকে তাহলে সত্তর ডাক্তার দেখান, কারণ বাচ্চাদের যদি ঘুম ঠিক করে না হয় তাহলে সেক্ষেত্রে তাদের বিহেভিয়ারাল প্রবলেম আসতে পারে। নেক্সট হচ্ছে যদি কোনো ব্যক্তির তোমার নাক ডাকা হচ্ছে, সেটা মাঝে মাঝে হলে অসুবিধা নেই, কিন্তু যদি কন্টিনিউয়াস চলতে থাকে, উচ্চ স্বরে চলে এবং তার সাথে সাথে তার শ্বাসকষ্ট হয়, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, রাতের বেলায় ঘুমে ব্যাঘাত ঘটে, সকালবেলায় ঘুম থেকে উঠে মাথা ধরে, সারা দিন ঘুম আসে, এই সমস্ত সমস্যাগুলো যদি থাকে তাহলে তাকে কিন্তু ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করা দরকার, কারণ এইগুলো সবই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ। হ্যাঁ, স্লিপ অ্যাপনিয়া, যেটার কথা কিন্তু আমি বলেছিলাম আগে যে শেষে আলোচনা করব, তো সেই স্লিপ অ্যাপনিয়ার কথাই আমরা এবারে আলোচনা করব। তো এই স্লিপ অ্যাপনিয়া হচ্ছে অ্যাকচুয়ালি ঘুমে ব্যাঘাত ঘটানো। এটা দুরকম টাইপের হতে পারে। একটা হচ্ছে সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া, যেটাতে ওই ব্রেন থেকে সিগন্যাল আসতে সমস্যা হয়, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেটার সঙ্গে অ্যাকচুয়ালি এই স্নোরিংটা জড়িত। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয় কিভাবে? এয়ার পাথের সাইডে যে সমস্ত মাসেলগুলো বা সফট টিস্যুগুলোর কথা আমরা জানলাম একটু আগে, যেমন ধরো সফট প্যালাটাল টিস্যু, টাঙ্গের সঙ্গে যে মাসেল, সেগুলো যদি এক্সেসিভ রিল্যাক্স করে ঘুমানোর সময়, নর্মাল সাধারণ রিল্যাক্স করলে কি হচ্ছিল, স্নোরিং হচ্ছিল, এবং যদি যদি এক্সেসিভ রিল্যাক্স করে তাহলে কি হবে, এয়ার পাথওয়েটা টেম্পোরারিলি ব্লকড হয়ে যাবে বা চেকড হয়ে যাবে। চেকড হয়ে গেলে কি হবে, তোমার এয়ার পাসেজ হবে না, মানে শ্বাস নেওয়া বা নিঃশ্বাস ছাড়াটা আটকে যাবে। যখনই আটকে যাবে তখন সেই সিগন্যালটা ব্রেনে যাবে, তখনই ব্যক্তি কি হবে, হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠবে। এই ফলে বারবার ঘুমে ব্যাঘাত ঘটবে রাতের বেলায়। তো এর ফলে অ্যাকচুয়ালি যে তোমার ব্লাডে অক্সিজেন লেভেলটাও অনেক কমে যাবে। তো এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা কাদের বেশি হয়? এটা এজ বাড়ার সঙ্গে সঙ্গে একটা সম্ভাবনা থাকে। এছাড়া যাদের ফ্যামিলি হিস্ট্রিতে থাকে
এছাড়া যাদের ওই কোনো রকম ওই অবস্ট্রাকশন থাকে নেজাল পাথওয়েতে, সেটা তো একটা হতে পারে, বা জন্মগত কারণে তোমার যদি কোনো রকম ওই এয়ার পাথওয়েটা যদি সরু হয়, বা যদি কারোর হাই ব্লাড প্রেশার থাকে, এক্সেসিভ স্মোকিং এবিলিটি মানে স্মোকিংয়ের একটা টেন্ডেন্সি থাকে, এই সমস্ত সমস্যাগুলো থাকলে কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার চান্স বেশি থাকে। এবং অবশ্যই একটা পয়েন্ট, ওভারওয়েট বা ওবেসিটি। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এতটাই ক্ষতিকারক যে এটা যদি ঠিকঠাক সময়ে ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু হাই ব্লাড প্রেশার এবং অক্সিজেন লেভেল ব্লাডে কমে যাওয়ার জন্য কি হবে, হার্টের সমস্যা হবে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, তোমার সেক্সুয়াল ইরেকশনের সমস্যা হতে পারে এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে পারে। তাহলে বন্ধুরা, নাক ডাকা সম্পর্কে এত ডিটেলস, এত ইনফরমেশন জেনে তোমাদের ঠিক কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলো না কিন্তু।